জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে প্রত্যেককে স্বাগতম। দেখো, আজকে আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যেগুলি আপকামিং যে আমাদের এসএসসি জিডি রয়েছে 2025 সালে সেটাকে লক্ষ্য রেখে। কারণ আমরা যে আজকে প্রশ্ন রেখেছি সেটা জিকে এবং জিএসির উপর ভিত্তি করে, বিশেষ করে জিকে এবং জিএসির উপরে হিস্ট্রি এবং জিওগ্রাফি থেকে আজকে আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, কারণ এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখে তোমরা যাচাই করতে পারবে যে আপকামিং যে আমাদের এসএসসি জিডি হতে চলেছে 2025 সালে সেখানে কি ধরনের প্রশ্নপত্র আসবে। তো দেখো, আজকে আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রথম সেট জিকে এবং জিএস থেকে, হিস্ট্রি জিওগ্রাফি থেকে। তোমরা যারা দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো আমাদের দেখো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কি রয়েছে। দেখো, প্রথম প্রশ্নটি দেখো তোমরা, যে ভারতীয় উপমহাদেশে পরিচিত লেখার প্রাচীনতম রূপটির নাম কি। দেখো, এসএসসি জিডি কনস্টেবল 20 ফেব্রুয়ারি 2024 ফার্স্ট শিফটে আসা প্রশ্ন এটি। দেখো কি রয়েছে, পালি লিপি, সিন্ধু লিপি, ব্রাহ্মী লিপি এবং সংস্কৃত। তো ভারতীয় উপমহাদেশে পরিচিত লেখার প্রাচীনতম রূপটির নাম কি? অপশন নাম্বার এখানে বি সঠিক অ্যান্সার হয়ে যাবে, সিন্ধু লিপি কিন্তু ছিল। তো দেখো, এটি কিন্তু ফার্স্ট শিফটে আসা প্রশ্ন 2024 সালে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, দেখে নিই আমরা। 2 নম্বর প্রশ্ন কি রয়েছে, সরোজিনী নাইডু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্বে, এটা অ্যাকচুয়ালি সভাপতিত্ব হবে, সভাপতিত্ব হিসেবে দায়িত্ব পালন করেন কত সালে? এখানে সালটা, এটা এসএসসি জিডি কনস্টেবল 21/2/2024 সালের ফার্স্ট শিফটে আসা প্রশ্ন। অপশনগুলো দেখো, 1925, 1935, 1931 এবং 1921। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, 1925 সালে কানপুর অধিবেশনে কিন্তু আমাদের সরোজিনী নাইডু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপরে দেখো, পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়, মানে ড্যাশ শূন্যস্থান তোমাদের পূরণ করতে বলেছে। এটা কিন্তু এসএসসি জিডি কনস্টেবলে আসা প্রশ্নপত্র 2023 সালের, এটি 13/2/2023 সালের সেকেন্ড শিফটে আসা প্রশ্ন। অপশনগুলো দেখে নিই, 1764, 1755, 1760, 1757। তো পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, 1757 সালে। এরপরে দেখো, বুদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধের ভক্তদের দ্বারা পালিত হয়, হিন্দু ড্যাশ মাসে পালিত হয় এটি। দেখো, এটিও কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, চৈত্র, বৈশাখ, ফাল্গুন, শ্রাবণ। তো বুদ্ধ পূর্ণিমা কত, মানে কোন মাসে পালিত হয়? অপশন নাম্বার বি এখানে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো, অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? তো অপশনগুলো দেখে নেই, 1810 সালে, 1809 সালে, 1808 সালে, 1811 সালে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, 1809 সালে অমৃতসরের সন্ধি হয়েছিল। নেক্সট দেখো কি রয়েছে, কোন অক্ষাংশ রেখাটি দেশের জলবায়ুকে প্রভাবিত করে ভারতের মধ্যে দিয়ে বয়ে গেছে? তো কোন জলবায়ুটি, কোন রেখাটির জন্য আমাদের ভারতের জলবায়ু প্রভাবিত হয়? অপশনগুলো দেখে নেই, বিষুব রেখা, মকর ক্রান্তি রেখা, অ্যাকচুয়ালি রেখা হবে, কর্কট ক্রান্তি রেখা, আন্টার্কটিকা রেখা। তো এখানে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে, কর্কট ক্রান্তি রেখা। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, নিচের কোন মৌর্য রাজার শাসনামলে কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়? নিচের কোন মৌর্য রাজার শাসনামলে আমাদের কলিঙ্গ যুদ্ধ মানে সূচনা হয়েছিল বা সংঘটিত হয়েছিল? বিন্দুসার, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, দশরথ। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, সম্রাট অশোক। দেখো, কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। কলিঙ্গ রাজা এবং সম্রাট অশোকের মধ্যে হয়েছিল, কলিঙ্গ রাজা পদ্মনাভান আর সম্রাট অশোকের মধ্যে হয়েছিল। নেক্সট দেখো, ভারতের প্রথম সম্পূর্ণ আদমশুমারি কবে পরিচালিত হয়? ভারতের প্রথম সম্পূর্ণ আদমশুমারি, তাই না? অ্যাকচুয়ালি লর্ড রিপোর্ট করেছিল, তার আগে করেছিল লর্ড নিয়োগ করেছিল, যদিও তা সেটা বেসরকারিভাবে হয়েছিল, তো সম্পূর্ণভাবে হয়নি, কারণ তিনি আন্দামান নিকোবর
আসামিদের দেখতে গিয়ে সেখানে আসামিরা তাকে মেরে ফেলে 1872 সালে, এবং তারপরে সম্পূর্ণভাবে 10 বছর পরে আমাদের আদর্শবাড়ি হয়। তো এখানে কি বলছে, কোনটি হবে অ্যান্সার? 1882, 1880, 1887, 1881। তো অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। 1881 সালে কিন্তু কি হয়েছিল, প্রথম সম্পূর্ণভাবে আদমশুমারি হয়েছিল। কার সময়? লর্ড রিপনের সময়। নেক্সট দেখো কি রয়েছে, বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র আমাদের বলে যে মধ্যযুগে কম্বল এবং পাথরের জন্য উত্তর পশ্চিম দিক গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এখানে বলছে তারপর স্বর্ণ এবং মূল্যবানের জন্য কোন দিকটা সব থেকে বেশি সমৃদ্ধ ছিল? দক্ষিণ ভারত সমৃদ্ধ ছিল স্বর্ণের জন্য, পশ্চিম ভারত, উত্তর ভারত, পূর্ব ভারত। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? 2024 সালের সেকেন্ড শিফটে আসা 22 ফেব্রুয়ারি মাসে আসছে। অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, দক্ষিণ ভারত। এর আগে আমরা কেজিএফ ফিল্ম দেখেছি, তাই না? কেজিএফ এ স্বর্ণ, তার মানে কর্ণাটকে সব থেকে বেশি স্বর্ণ পাওয়া যায়। তো এখানে স্বর্ণ কোন দিকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে? তাহলে হয়ে যাবে দক্ষিণ দিক। চলো নেক্সট কি রয়েছে দেখো, আদমশুমারি 2011 অনুযায়ী নিচের কোন রাজ্যের নারী শিক্ষার হার সবচেয়ে বেশি? দেখো আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যতগুলো আছে ঘাটলাম, এবং ঘাটার পরে দেখলাম যে 2011 সালে যে আদমশুমারি আছে, সেন্সাস গুলো যে রয়েছে, সেন্সাস থেকে কিন্তু এসএসসি জিডিতে সব থেকে বেশি প্রশ্ন হয়। তো আমি কথা দিচ্ছি তোমাদের, তো সেন্সাস নিয়ে আসবো এবার সম্পূর্ণ একটা ভিডিও তোমাদের। আমাদের যে কবে সেন্সাস শুরু হয়েছিল, কত বছর অন্তর অন্তর সেন্সাস হয়, তো এসব সম্পর্কে আমি কিন্তু তোমাদের একটি ভিডিও করিয়ে দেব। তো দেখো এসএসসি জিডি কনস্টেবলে এসেছে। তো এখানে দেখো নারী শিক্ষার হার সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, কেরালা, মিজোরাম। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, কেরালা রাজ্যে কিন্তু সব থেকে বেশি মহিলা শিক্ষা বা নারী শিক্ষার হার রয়েছে। আমরা যদি পুরুষ এবং মহিলা দেখি উভয়ই কিন্তু আমরা দেখবো কেরালা রাজ্য কিন্তু প্রথম স্থান রয়েছে শিক্ষার দিক দিয়ে। ওকে নেক্সট দেখো, গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? অপশনগুলো দেখে নিই, 1911, 1921, 1941, 1931। তো অপশন নাম্বার ডি এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে। 1931 সালে কিন্তু গান্ধী আর লর্ড আরউইনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যে চুক্তি গান্ধী আরউইন চুক্তি নামে পরিচিত, বা প্যাক্টও বলতে পারি, গান্ধী আরউইন প্যাক্ট। পরের প্রশ্ন কি বলছে, ভারতের সমুদ্র সীমা কয়টি দেশের সাথে রয়েছে? ভারতের সমুদ্র সীমা কয়টি দেশের সাথে রয়েছে? তো এখানে অপশনগুলো রয়েছে 6, 4, 8, 2। তো সমুদ্র সীমা কয়টি দেশের সঙ্গে রয়েছে? অপশন নাম্বার আমাদের ডি হবে, 2টি দেশের সঙ্গে কিন্তু আমাদের সমুদ্রের মধ্যে সীমানা রয়েছে। নেক্সট দেখো কি রয়েছে, নিচের কোন মৌর্য শিলালিপি বর্তমানে ভারতে অবস্থিত নয়? মৌর্য সম্রাট অশোক যে শিলালিপিগুলি লিখেছিলেন বা শিলালিপিগুলি ইসে করেছিলেন, তাদের মধ্যে দেখো কোনটি আমাদের ভারতে বর্তমানে অবস্থিত নয়? কলসি, কান্দাহার, মাস্কি, গিরিনার। তো এখানকার মধ্যে কোন শিলালিপিটি বর্তমানে ভারতে অবস্থিত নয়? অপশন নাম্বার বি আমাদের অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার হবে কান্দাহার। এটি বর্তমানে কিন্তু আফগানিস্তানের মধ্যে অবস্থিত। কোথায়? আফগানিস্তান। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে, নিচের কোন দেশের উত্তর পশ্চিমে ভারতের সীমানা রয়েছে? প্রশ্নগুলো ভালো করে দেখবে, একবারে সহজ সরল প্রশ্ন, কিন্তু প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দেয়, ঠিক আছে, এসএসসি জিডির ক্ষেত্রে। নিচের কোন দেশের উত্তর পশ্চিমে ভারতের সীমানা রয়েছে? অপশনগুলো দেখে নিন, বাংলাদেশ ও মায়ানমার, আফগানিস্তান ও পাকিস্তান, মায়ানমার ও নেপাল, চীন, ভুটান এবং নেপাল। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, আফগানিস্তান ও পাকিস্তান। দেখো আমরা জানি যে উত্তর পশ্চিমে কিন্তু আমাদের দুটি প্রতিবেশী দেশ রয়েছে, যেগুলো কিন্তু ভারতের এক সময় অংশ ছিল, সেটা কি আফগানিস্তান প্লাস পাকিস্তান, তাই না? নেক্সট দেখো কি রয়েছে, ভারতের কোন ধর্মের সংখ্যাগরিষ্ঠ? ভারতের কোন ধর্মের জনসংখ্যা সব থেকে সংখ্যাগরিষ্ঠ? তোমরা সকলেই জানো, ইসলাম, হিন্দু ধর্ম, জৈন ধর্ম, খ্রিস্ট ধর্ম। তো অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, হিন্দু ধর্মের মানুষ কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভারতের মধ্যে। নেক্সট দেখো কি রয়েছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এবং এর বিরুদ্ধে প্রতিবাদের ফলস্বরূপ হয়
মানে ড্যাশ বলছে কোনটির জন্য আমাদের কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা হয়েছিল, মানে কোন আইনটিকে কেন্দ্র করে এই আন্দোলনটা হয়েছিল যার ফলে জালিয়ানওয়ালাবাগ একটা ঘটনা ঘটেছিল। তো অপশনগুলো দেখে নিন, নিয়ন্ত্রণ আইন, রাওলাট আইন, পিচের ভারত শাসন আইন, ভারত সরকারের আইন। তো এখানে অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, রাওলাট আইন। দেখো এই রাওলাট আইনের ফলে ইংরেজ সরকার বা ব্রিটেন সরকার যে কোনো মানুষকে তারা সন্দেহ করতে পারে এবং সন্দেহ করলে সন্দেহভাজন লোককে তারা বিনা বিচারে কারাগারে বন্দি করে রাখতে পারে, সেটা 1 দিন হোক, 10 দিন হোক, 100 দিন হোক, তাদের ইচ্ছা মতো। তো এই আইনের আন্দোলন করতে গিয়ে পাঞ্জাবের অমৃতসরে একটি জায়গা রয়েছে, অমৃতসর বলে জায়গা রয়েছে, সেখানে একত্রিত হয়েছিল হাজার হাজার মানুষ এবং সেখানে মাইকেল ও ডায়ারের নেতৃত্বে হাজার হাজার মানুষকে গুলি করে মারা হয়েছিল, যারা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে কিন্তু পরিচিত। নেক্সট দেখো কি রয়েছে, দেখো আবার সেন্সাস আসছে। 2011 সালের আদর্শমণি অনুসারে নিচের কোনটি ভারতে সবচেয়ে কম জনবিরল রাজ্য? এখানকার মধ্যে অপশনগুলোর মধ্যে কোন রাজ্যটি সব থেকে বেশি জনবিরল, মানে কম সংখ্যার লোক থাকে, তাই না? মেঘালয়, আসাম, সিকিম, গোয়া। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, সিকিমে কিন্তু লোক সংখ্যা এখানকার মধ্যে সব থেকে কম। নেক্সট দেখো, হর্ষবর্ধনের রাজবংশ কয়টি স্বতন্ত্র ধরনের অঞ্চলে বিভক্ত ছিল? অপশনগুলো দেখে নাও, 4, 3, 2, 5। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, 2। নেক্সট দেখো, প্রতিবেশী দেশগুলির মধ্যে কোনটি ভারতের অংশ ছিল? কিছুক্ষণ আগেও বললাম প্রতিবেশী দেশ, তাই না, যেগুলি ভারতের অংশ ছিল এর আগে। নেপাল ও চীন, ইন্দোনেশিয়া এবং ভুটান, পাকিস্তান ও বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। তোমরা সকলেই জানো অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হবে। পাকিস্তান এবং বাংলাদেশ আমাদের একসময় ভারতের অংশ ছিল, যেটা 1947 সালে দুটি ভাগে বিভক্ত হয়ে যায় ভারত, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। মানে পাকিস্তানের দুটো পার্ট, একটা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানে আবার 1971 সালে কি হয়, বাংলাদেশে পরিণত হয় এবং পশ্চিম পাকিস্তান পাকিস্তানই থেকে যায়। নেক্সট দেখো কি রয়েছে, 2011 সালের আদর্শমণি অনুযায়ী নিচের কোন রাজ্যটি মহিলাদের সাক্ষরতার হার সবচেয়ে কম? দেখো 2011 সালের যে সেন্সাসটা রয়েছে বা জনগণনা রয়েছে, এটা কিন্তু এই প্রশ্ন 20টা প্রশ্নের মধ্যে 3বার কি করেছে, এই প্রশ্ন থেকে কিন্তু মানে 2011 সালের সেন্সাস থেকে কিন্তু পরীক্ষা এসেছে। তো অপশন দেখো, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, কেরালা। এর আগের প্রশ্ন ছিল কোন দেশ মহিলা নারী সাক্ষরতার দিক দিয়ে প্রথম, তো এখন বলছে সবচেয়ে কম। তো অপশন নাম্বার সি আমাদের এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকে আমাদের 20টি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র এসএসসি জিডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করবে।